আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা এসএসসি বেসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য এবং যারা রাইট ফ্রম ভার্বের কিছু জটিল প্রশ্ন নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। দেখেন, আমি সবসময় একটা কথা বলি, প্র্যাকটিস বেসড পড়াশোনা করার বিষয়টি। তো আজকে আমরা সেই বিষয়টা লক্ষ্য করব, অর্থাৎ একটি বোর্ড কোশ্চেন সলভ করব। এই বোর্ড কোশ্চেনটা সলভ করার মধ্য দিয়ে আমরা কিছু রুলস এর বিষয়ে জানবো। এখানে আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে মূলত আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাইট ফর্ম ভার্বের প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে শব্দের অর্থগুলো, অর্থাৎ আমাদের টেবিলের মধ্যে বা বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া থাকবে তার অর্থ জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, নো শব্দের অর্থ হচ্ছে জানা, হিন্ডার মানে কি বাধাগ্রস্ত হওয়া, হেয়ার মানে শোনা, বিগিন মানে কি শুরু করা বা আরম্ভ করা, কল অর্থ ডাকা, রিমেম্বার মানে স্মরণ করা, ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত করে, বি মানে হওয়া, এবং বি দ্বারা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হয়ে থাকে। বি এর মানে বহন করা বা জন্মগ্রহণ করাও হয়। জয়েন মানে যুক্ত হওয়া বা অংশগ্রহণ করা। এই হচ্ছে আমার টেবিলের বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অর্থ। এখন এখান থেকে আমাদেরকে এখানে 10টি শব্দ এনে বসাতে হবে। দেখুন, প্রথমে ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। আমরা যদি একটু অর্থ করে বোঝার চেষ্টা করি, দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, ইউ মাস্ট হ্যাভ তুমি অবশ্যই, দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম কি। আমার এই যে এখানে যে শব্দগুলো আছে এখান থেকে যদি আমি শুনি, আমি যদি বোঝার চেষ্টা করি, তাহলে তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনেছ হবে, কি হবে শুনেছ। তাহলে এই শুনেছ ইংরেজি হচ্ছে হেয়ার। এখন হেয়ারের এখানে আমরা বুঝতেছি এখানে এই নাম্বারে হেয়ার বসবে, কিন্তু কোন ফর্ম বসবে। দেখেন, ভার্বের অনেকগুলো রূপ আছে, ধরন আছে। কখনো কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কখনো ফার্স্ট ফর্ম হবে, কখনো ফার্স্ট পার্টিসিপল হবে, অথবা কখনো ভার্বের সাথে আইএনজি হবে, টু প্লাস ভার্ব হবে, ভার্বের সাথে এস বাই এস হবে। এখন এই যে ভার্বের রূপগুলো ফর্মগুলো এগুলো কখন কোনটা বসবে সেটা ডিফেন্স করবে আমার এই শূন্যস্থানের আগে বা সেন্টেন্সটা কোন ফর্মে আছে তার উপরে। দেখেন, এই সেন্টেন্সটা আমরা যখন দেখতেছি আমরা বুঝতেছি এখানে নো শব্দটা হেয়ার শব্দটা বুঝবে। এখন হেয়ার শব্দটা মানে বুঝার পরে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে কোন ভার্বের রূপ কোনটা বসবে। শূন্যস্থানের ঠিক আগেই হ্যাভ ভার্ব আছে। তো আপনি প্রথমেই এই ভিডিওটা পজ করে একটা জিনিস লিখে ফেলতে পারেন, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটার পরে সবসময় ভার্ব থ্রি বসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব থ্রি বসে। তো ভার্ব থ্রি কি? হেয়ারের ভার্ব থ্রি হচ্ছে হার্ড, ঠিক আছে। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনেছ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এটা যদি বুঝতে পারি আমরা সামনের দিকে আগাই। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। দেখেন, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। তো তিনি আমাদের জাতীয় কবি, এটার মধ্যে মূলত একটা ভার্ব উচ্চ আছে। এটা দ্বারা বোঝায় তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি বা তিনি হয় আমাদের জাতীয় কবি। তাহলে এখানে দাঁড়াচ্ছে হয় ইংরেজি কি, হয় ইংরেজি হচ্ছে ইজ, এম ইজ আর, মানে বি অর্থ হচ্ছে হওয়া, বি এর ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা শব্দ আছে। এখন এখানে কোনটা হবে? আচ্ছা, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি, এখানে তিনি এখনো আমাদের জাতীয় কবি না আগে ছিল এখন নেই? যদি প্রশ্ন করি তাহলে আমাদের প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে যে তিনি এখনো আমাদের জাতীয় কবি। তো এখনো যদি হয় তার মানে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর থেকে একটা হবে। এখন হি এর সাথে কি বসে? আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপরে দেখেন, হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। আচ্ছা, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কার কাছে? আমাদের কাছে না, তিনি নিজের কাছে নিজে বিদ্রোহী কবি হিসেবে, তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। দ্যাট মিনস এখানে যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা সরি, প্রথমে আমি এখানে কোন শব্দটা বসবে সেটা আমি প্রথমে আইডেন্টিফাই করব। হি অ্যাজ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, তিনি একাধারে রেবেল বিদ্রোহী কবি হিসেবেও কি পরিচিত। তো পরিচিত ইংরেজি হচ্ছে নো। তাহলে তিনি এই যে পরিচিত কথাটা বললাম, তিনি কি নিজের কাছে নিজেই পরিচিত না আমাদের কাছে পরিচিত? নিশ্চয়ই তিনি আমাদের কাছে পরিচিত। তো আমাদের কাছে যদি তিনি পরিচিত হন তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভে থাকলে আমাকে অবশ্যই অ্যাক্টিভ আনসার করতে হবে প্যাসিভ ভয়েসে। তো প্যাসিভ ভয়েস আনসার করতে হলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ নন, অর্থাৎ এম ইজ আর থেকে একটা এম ইজ আর, এটা সাবজেক্ট অনুপাতে এম ইজ আর বসবে এবং পাশাপাশি ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে হি ইজ নন অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল। এখন দেখেন, হি ড্যাশ ইনটু এ পুয়ার ফ্যামিলি। দেখেন, নিশ্চয় কোনো ব্যক্তি
বা তিনি নিজে নিজেই জন্মগ্রহণ করেননি, তিনি একটা পরিবারে জন্মগ্রহণ হয়েছে তার মায়ের মাধ্যমে বা বাবার মাধ্যমে, যাই হোক। এখন দেখেন হি ড্যাশ ইনটু এ পুয়ার ফ্যামিলি, গরিব পরিবারে কি হয়েছে, জন্মগ্রহণ করেছে। আমি বলেছিলাম বি এর অর্থ কি, জন্মগ্রহণ করা, বি এর অর্থ গ্রহণ করা বা জন্মগ্রহণ করা। তাহলে তিনি যেহেতু জন্মগ্রহণ করেছেন, তাহলে এখানে কি হবে, ওয়াজ, অর্থাৎ এইটা তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু আগে অতীতকালে জন্মগ্রহণ করেছেন, মানে তার জন্মের সময়ে, এটা এই জন্য এটা কি ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম হলে ওয়াজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বর্ন। হি ওয়াজ বর্ন ইনটু এ পুয়ার ফ্যামিলি বাট দেয়ার নিডস কুড নট ড্যাশ হিজ পটেনশিয়ালিটি। আমরা বলেছিলাম হিন্ডার শব্দের অর্থ কি, হিন্ডার শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। হিজ পটেনশিয়ালিটি, কিন্তু এই বিষয়গুলো তার বাধাপ্রাপ্ত হয়নি। তার এই যে তার যে গরিব পরিবারে তিনি জন্মগ্রহণ করেছে, এই জিনিসগুলো তাকে সামনের দিকে এগিয়ে যেতে বা তার চলার পথে তার জন্য বাধা সৃষ্টি করে নাই। তাহলে এখানে কি হবে, হিন্ডার। When the first world war broke out, he dashed the army. আচ্ছা দেখেন, when the first world war, প্রথম বিশ্বযুদ্ধ নিশ্চয়ই অতীতে করেছে, ঠিক আছে, এটা পার হয়ে গেছে। ব্রেক আউট থেকে ব্রোকস আউট যখন শুরু হয়েছিল, হি ড্যাশ দ্য আর্মি, তিনি কি করেছিলেন, সেখানে তিনি জয়েন করেছিলেন। হি জয়েন্ড দ্য আর্মি, তিনি সেখানে জয়েন করেছিলেন, এই যে অতীতকালে চলে গেছে, ঠিক আছে। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পয়েন্টস, আচ্ছা তিনি কবিতা লেখা কি করেছিলেন, শুরু করেছিলেন। বিগিনতা শুরু করা, কিন্তু তিনি কি এখন শুরু করেছেন না তখনকার, এই যে আফটার দ্য ওয়ার যুদ্ধের পরে, হি বিগান তিনি শুরু করেছিলেন টু রাইট পয়েন্টস, তিনি কি কবিতা লেখা তিনি শুরু করেছিলেন। তারপরে দেখি এট দ্যাট টাইম, সে সময়ে, হিজ পোয়েমস অ্যান্ড সংস পিপল এগেনস্ট অপারেশন। আচ্ছা এই যে জুলুম নির্যাতন বা শাসকের বিরুদ্ধে এই যে জিনিসগুলো, তার কবিতা এবং গানগুলো কি করেছিল, তাদেরকে অনুপ্রাণিত করেছিল, পিপলদেরকে, ঠিক আছে, অনুপ্রাণিত করেছিল। অনুপ্রাণিত ইংরেজি করেন কি, ইন্সপায়ার। যেহেতু এটা ফার্স্ট ফর্ম, তখনকার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে, এট দ্যাট টাইম সে সময়ের কথা, তাহলে ইন্সপায়ারের ফার্স্ট ফর্ম কি, ইন্সপায়ার্ড। এরপর দেখেন হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। দেখেন শেলি হচ্ছে কি ফার্সি বিশেষ শেলি, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। তো তাকে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এখানে তাকে শেলি বলা হয়। শেলিকে তিনি নিজেকে নিজে মানে ফিবি শেলি বলে দাবি করেন নাকি আমরা তাকে ফিবি শেলি হিসেবে ডাকি? যদি আমরা ডেকে থাকি তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হি আছে, দ্যাট মিন্স এটা ফেসিভ ভয়েসে হবে। আর ফেসিভ ভয়েসে যদি হয় তাহলে তাকে কি শুধু তখনকার সময়ে, অর্থাৎ তিনি যখন জীবিত ছিলেন তখনকার সময়ে কি তাকে ফিবি শেলি বলা হতো না? এখনো ফিবি শেলি বলা হয়, নিশ্চয়ই এখনো তাকে ফিবি শেলি বলা হয়। তার মানে প্রেজেন্ট টেন্সে এবং ফেসিভ ভয়েসে হবে। যদি প্রেজেন্ট টেন্সে ফেসিভ ভয়েসে হয় তাহলে কলের ফার্স্ট পার্টিসিপল বলবে এবং পাশাপাশি একটা অক্সিলারি ভার্ব বলবে। হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস। তার কাজের জন্য আমাদের তাকে অবশ্যই কি করা উচিত, স্মরণ রাখা উচিত। তো এই যে স্মরণ রাখা উচিত, স্মরণ হচ্ছে রিমেম্বার। আর এখানে আমরা দেখতেছি শুড, অর্থাৎ মডেল অক্সিলারি আছে। মডেল অক্সিলারি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাধারণত ভার্বের বেসিক মানে বেস ফর্মটাই বসে, অর্থাৎ এখানে রিমেম্বারটাই বসবে। দেখেন তাহলে আমরা এখানে আজকে বেশ কিছু রুলস জানতে পেরেছি। প্রথমত হচ্ছে টু হ্যাভ ভার্বের পরে ভার্বের থ্রি বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয় একটি ভয়েসের ক্ষেত্রে, এবং যখন সাবজেক্ট কাজ করতে পারে না, অর্থাৎ যখন সাবজেক্ট কাজ করে না সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে এম ইজ আর এর পরে ভার্ব থ্রি হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর এর পরে তো ভার্বের সাথে আইএনজি হয়। আরেকটা বিষয় হচ্ছে তারপর রুলস ওয়াজ বর্ন, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যখন প্যাসিভ ভয়েস হবে এবং এটা অতীতকাল হয়ে যাবে, পাস্ট টেন্স হবে, তখন সেক্ষেত্রে ওয়াজ হয় আর দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এরপর অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তখন সেখানে আর পরিবর্তন করতে হয় না অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এবং যখন কোনো একটা ঘটনার অতীতকাল বোঝাবে তখন ভার্বের ফার্স্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এই যে এখানে ইন্সপায়ার্ড ফার্স্ট ফর্ম হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটাও আমরা আগে বলেছি, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর প্যাসিভ ভয়েস হলে সেক্ষেত্রে ভার্ব থ্রি হবে, কুড বি, উড বি, শুড বি, অর্থাৎ বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই ছিল আজকে আমাদের রাইট ফর্ম ভার্বের। এটা যত সম্ভব ময়মনসিংহ বোর্ডের 2020 পরীক্ষার প্রশ্ন ছিল। তো এরকম যদি আপনারা সকল বোর্ডের কোশ্চেন চান এবং আরো রাইট ফর্ম অফ ভার্বের এরকম প্র্যাকটিস বেসড ক্লাস চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।